ভয় পায় না, কিন্তু মেয়ে তার ছোট, আর এটা নিয়ে কথা বললে কি রিয়াক্ট করতে পারে আজম মির্জা সেটাই ভাবছে। কারণ একটাই, সারার থেকে বেশি তিনি মাইশাকে স্নেহ করেন, যদিও মজিবুর সারাকে মাইশার চেয়েও ঢের বেশি স্নেহ করে। কি হলো বল? আজম মির্জার প্রশ্নে তিনি ভাবনা বাদ দিয়ে খুব স্বাভাবিকভাবে বলতে শুরু করে। আমার বন্ধু কালাম খান আছে না, বিয়েতে এসেছে সেদিন। ওর মায়াশাকে পছন্দ হয়েছে, তাই ওর ছেলের জন্য চেয়েছে। মজিবুর মির্জার কথায় মাইশা স্তব্ধ, অসহায় চোখে সাদনানের দিকে তাকালো। সাদনান চোখ দিয়ে ভরসার দৃষ্টিতে আশ্বাস দেয়। এর মধ্যে জাফর মির্জা বলে ওঠে, ভালো কথা, মেয়ে যেহেতু হয়েছে বিয়ে তো দেব একদিন আগে পরে, কথা বলে দেখো। সবার মাথায় যেন চক্কর দিয়ে ওঠে। সবার না, শুধু 5 জন। সালেহা, সুফিয়াও খুশি। আম্বিয়া মির্জা স্বামী সামনে বসে বিধায় কিছু বলতে পারছে না, তিনিও বেশ খুশি। নাতনির বিয়ে হবে ভাবতেই খুশি লাগছে। শুধু সাদনান নির্লিপ্ত। রাহাত তার এসব নিয়ে মাথা ব্যথা নেই। যেখানে বাপ চাচা দাদা জীবিত, সেখানে এসব নিয়ে চিন্তা করা ফাউল মনে করলো। কিন্তু বোন তো একটা দায়িত্ব আছে না, সেই সুবাদে বসে আছে। তার তো এখন বউয়ের সাথে খুব রোমান্স করতে ইচ্ছে করছে। ইলেকশন 2.5 মাস পর, এরপর ওর পরীক্ষা। আর ইলেকশনের আগে সারা প্রিয়তারও পরীক্ষা আছে। আজম মির্জা থমথমে কণ্ঠে বলে ওঠে। সবাই একটু নড়ে চড়ে বসে। সত্যি, সামনে ইলেকশন। যদিও প্রিয়তাদের পরীক্ষা তার পর ইলেকশন, আর ইলেকশনের পরই মাইশার পরীক্ষা শুরু। কিন্তু এখন কোনো অনুষ্ঠান বা কিছু হলে ওদের পড়ালেখায় 12টা বেজে যাবে। তা ঠিক, তবে না হয় ছেলেটার সাথে কথা বলে সব ঠিক করে রাখা যাক। জাফর মির্জা বলে ওঠে। আজম মির্জা শান্ত কণ্ঠে বলল, তুমি ওদের আসতে বলো, ভালো একটা দিন দেখেই, সবাই যখন বাড়ি থাকবে। ভাই বলছিলাম কি, ছেলেটা কি? তুই চিনিস তো, মাইশাদের কলেজের প্রফেসর কবির খান। সারা প্রিয়তা চমকে উঠল। সাধারণ খুব স্বাভাবিক, যেন এসব আগে থেকেই তার জানা। আচ্ছা, আমি বরং মাইশাকে নিয়ে ছেলেটার সাথে একবার দেখা করি। আম্বিয়া মির্জা বলে ওঠে। সবাই একমত পোষণ করে। অতঃপর রাতের খাবার খেতে সবাই ডাইনিং এ চলে যায়। ভাই, তুমি এটা কি বললে? আমরা কেন দেখা করব? মাইশা লিভিং রুমের সোফায় বসেছিল। খাবার শেষে সবাই রুমে চলে গিয়েছে, আর মহিলারা সব রান্নাঘর আর ডাইনিং এ আছে। আর সারা তখনও খাবার খাচ্ছে। সাদনান খাবার শেষ করে ধপ করে মাইশার পাশে বসে সাদনান খাবারটা শেষ করে ধপ করে মাইশার পাশে বসে, বেশ অনেকটা দূরত্ব। আর মাইশা এই সুযোগে ফিসফিস করে প্রশ্নগুলো করে, যা শুনে সাদনানও মাইশার মতো আওয়াজ করে উত্তর দেয়। দেখো, এখনই যদি বাবাইকে বলি তোর আর আয়ানের বিয়ে হয়ে আছে, তখন তারা কষ্ট পাবে। যদিও বা মেনে নেবে, এটা তুই আমি খুব ভালো করেই জানি। সবাইকে কষ্ট দেওয়ার চেয়ে এটাই ভালো হবে, আমরা কবিরের সাথে কথা বলে সব মিটমাট করে নেব। আর আয়ান আর তোর বিয়ের ব্যাপারে কেউ জানবে না, এটা আমি সামলে নেব। তাছাড়া তোর ফ্রেন্ড তিন্নি না কি যেন নাম, ও তো কবিরকে পছন্দ করে। তখন না হয় কবিরের সাথে দেখা হলে তুই ওর কথা বলে দিবি। এক মিনিট, তুমি কি করে জানলে তিন্নি স্যারকে পছন্দ করে? সাদনান কিছু বলে না, শুধু হাসে। মাইশা তখনও উত্তরের আশায় তাকিয়ে আছে ভাইয়ের দিকে। সাদনান সেসব উপেক্ষা করে খামখেয়ালি উত্তর করে, তোরটা কিভাবে জেনেছি? মাইশা উত্তর দেয় না, কারণ সে তো জানে না সাদনান আর আয়ানের রিলেশনের কথা কিভাবে জেনেছে। তাই তার কাছে উত্তরও নেই। সাদনান আর কিছু না বলেই রহস্যময় হেসে সোফা ছেড়ে রুমের উদ্দেশ্যে হাঁটা লাগায়। প্রিয়তা কফি মগ নিয়ে রুমে এসে দেখলো সাদনান সোফায় বসে ল্যাপটপে কিছু করছে। প্রিয়তা কফিটা সাদনানের সামনে সেন্টার টেবিলের উপর রেখে চলে যায়। অতঃপর বই নিয়ে বসে পড়ে। সাদনান আর চোখে সেদিকে একবার তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কাল থেকে যেন কিচেনে যেতে না দেখি। পড়াগুলো কমপ্লিট? হ্যাঁ, আর একটু বাকি। সাদনান ততক্ষণে উঠে সাদা শার্টটা টেনে টুনে ঠিক করে এগিয়ে আসে বইয়ের নিকট। বইটা বন্ধ করে দিয়ে বলে ওঠে, ফ্রেশ হয়ে এসো, আর পড়তে হবে না। প্রিয়তা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে আলমারি হতে সাদনানের আজ সকালের অনলাইন অর্ডার দেওয়া ড্রেসগুলোর মাঝে একটা রাতের পোশাক নামিয়ে ওয়াশরুমে চলে যায়। সাদনান আজ সকালেই অনেকগুলো ড্রেস আনিয়েছে, একদম সকালেই রায়হান রিসিভ করেছে। কেউ দেখেনি। সবগুলো ড্রেসের মাঝে একটা সুন্দর ছোট্ট গিফট পেপার দিয়ে মোড়ানো একটা বক্স ছিল।
যেটা খুব সাবধানে সাদনান তার আলমারি ড্রয়ারে রেখে দিয়েছে। প্রিয়তা না দেখার আগে এই ড্রয়ারের চাবি সাদনানের কাছে থাকে। আপনি ওখানে কি করছেন? সাদনান বক্সটা হাতে নিয়ে কথাগুলো ভাবছিল, কিন্তু প্রিয়তার প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে আসে। অতঃপর হাতে থাকা বক্সটা নিয়ে এগিয়ে যায় ছোট জানের নিকট। প্রিয়তা একটা গেঞ্জি, ছোট ছোট বিড়াল ছাপা আর গেঞ্জিটার সাথে ম্যাচিং করে ট্রাউজার পরে আছে। সাদনান তার ছোট্ট বউকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বেশ লাগছে তার বউকে। সাদনান এসব ভাবতে ভাবতে বক্সটা খোলে। সেখান থেকে একজোড়া ইয়াররিং, একটা রিং আর একটা লকেট বের করে। সেদিকে তাকিয়ে প্রিয়তার চোখ বেরিয়ে আসার জোগাড়। অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো সব ডায়মন্ড? আপনি এসব কেন করতে গেলেন? আমার ইচ্ছে। আমার বউয়ের জন্য অনেক আগে থেকে নিজের উপার্জনের টাকা জমিয়ে রেখেছিলাম। আমার সাধ্য এটুকুই, কিন্তু ভবিষ্যতেরটা বলতে পারছি না। কাল দেওয়ার কথা ছিল এগুলো। সমস্যা নেই, দ্বিতীয় বাসরে দিয়ে দিলাম আমার ছোট্ট জান। প্রিয়তার প্রশ্নে সাদনান খুব স্বাভাবিকভাবেই উত্তর দিতে দিতে বক্সটা ড্রেসিং টেবিলের উপর রেখে ইয়ারিং জোড়া পরিয়ে দিয়ে গলার লকেটটা পরিয়ে দিয়ে প্রিয়তার গেঞ্জিটা কাঁধ থেকে সরিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে গম্ভীর চুম্বন করে সেখানে। সাদনান ঘুমিয়ে আছে। প্রিয়তা সাদনানের বুকে থুতনি ঠেকিয়ে সাদনানের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাত এখন কয়টা বাজে? হয়তো 3টা বা 4টা বা তার বেশি। প্রিয়তার ইচ্ছে করছে না পাশের দেওয়ালে তাকিয়ে দেওয়াল ঘড়িটায় দেখবে কটা বাজে। এখন এই সাদনান নামক সুন্দর সুশ্রী সুদর্শন পুরুষটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মনটা আরো অনেক কিছু চাইছে। তার মধ্যে অন্যতম হলো তার ব্যক্তিগত পুরুষটার চাপ দাড়ি ভর্তি গালে নিজের পাতলা ঠোঁটজোড়া সেখানে বসিয়ে চুমু খাওয়া। যেই ভাবা সেই কাজ। কনুই দিয়ে ভর করে সামান্য উঁচু হলো। এর চেয়ে বেশি হলে সাদনান হয়তো জেগে যাবে। তার কারণ হলো সাদনান তার ছোট্ট জানকে শক্ত করে বুকে আগলে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে। প্রিয়তা মাথাটা একটু এগিয়ে নিয়ে হালকা করে সাদনানের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। অমনি সাদনান চোখ পিটপিট করে তাকালো। প্রিয়তা ভরকালো, হকচকিয়ে উঠল। তাড়াহুড়োর সহিত মুখে হাত দিয়ে সাদনানের বুকের উপর হতে সরে আসতে চাইল, কিন্তু এটা কি সম্ভব সাদনান নামক পুরুষটার জন্য? মোটেও না। তাই তো প্রিয়তা পারল না সরতে। সাদনান দিল না ছেড়ে, তার ছোট্ট জানকে উন্মুক্ত বুকের সাথে চেপে ধরে। মাদকাসক্ত কণ্ঠে বলে ওঠে, একটু আগেই তো এত ভালোবাসা দিলাম, এখন আবার চাই বললেই তো পারতে। আমার ঘুমিয়ে থাকার সুযোগ নেওয়ার কি দরকার ছিল? প্রিয়তা সাদনানের এমন ঘুম ঘুম কণ্ঠ শুনে চোখ খিচে বন্ধ করে নেয়। বুকের ভেতর কেমন একটা করছে। হয়তো বুকের পাশে থাকা লাল ছোট্ট যন্ত্রটা যদি পারত, তবে হয়তো এক্ষুনি ছিটকে শরীর থেকে বাহিরে বেরিয়ে আসতো। প্রিয়তা চোখ বন্ধরত অবস্থায় মিনমিন করে নিজেই সাফাই গাইতে গাইতে বলল, আমি তো শুধু গালে। এখন তো এসব বললে হবে না। ঘুম যখন ভেঙে দিয়েছো তখন শাস্তি তো পেতেই হবে আমার ছোট্ট জান। কথা শেষ করেই সাদনান প্রিয়তাকে এক ঝটকায় নিজের উপর থেকে নিচে ফেলে নিজের সম্পূর্ণ ভর ছাড়ে ছোট্ট প্রিয়তার শরীরের উপর। আর অমনি সাদনানের বলিষ্ঠ দেহখানা প্রিয়তার ছোট্ট দেহ বিঞ্জরা ঢেকে গেল। সারা, প্রিয়তা, মাইশা দাঁড়িয়ে আছে রাস্তার সাইডে। তার কারণ সাদনান বলেছে ছুটির পর সে এসে নিয়ে যাবে তাদের। বলেছে 2টার দিকে আসবে আজ। 3জনেই হাফ ক্লাস করেছে। এখন 2:30-এর মতো বাজে, কিন্তু সাদনানের খবর নেই। হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। আজ এই এলাকায় একটা মিটিং আছে, প্রিয়তা শুনেছে। হয়তো এখনো শেষ হয়নি। তারা অবশ্য বাড়ি চলে যেত, কিন্তু সাদনান বলেছে ছুটির পর এক জায়গায় যাবে। তাই মূলত অপেক্ষা করা। প্রিয়তার ভাবনার মাঝেই সাদনানের কালো গাড়িটা এদিকে এগিয়ে আসতে দেখা গেল। গাড়িটা ওদের সামনে এসে থামলো। পেছনে একটা বাইকও আছে, আর সেটাই আয়ান। সাদনান গাড়ির কাজ নামিয়ে মাইশাকে উদ্দেশ্য করে বলল, তুই আয়ানের সাথে আয়, আর তুই সামনে বসে পড়। শেষের কথাটা সারাকে উদ্দেশ্য করে বলে। অতঃপর নিজের পাশে বসা রায়হানের দিকে তাকাতে রায়হান তড়িঘড়ি করে গাড়ি হতে নেমে পড়ে। সাদনানও নামে। অতঃপর পেছনে বসে পড়ে।
আর রায়হান ড্রাইভিং সিটে, সারা ফ্রন্ট সিটে। প্রিয়তা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ওপাশের দরজা খুলে সাদনানের পাশে বসে, আর রায়হান গাড়ি স্টার্ট দেয়। আয়ান বাইক নিয়ে ওদের গাড়ি অনুসরণ করে। রায়হান নার্ভাস, ওর কেমন লাগছে। ওর পাশে বসা নীল ড্রেস পরা সারা শরীর থেকে সুন্দর একটা স্মেল আসছে, আর সেই গন্ধে রায়হানের বুকের ভেতরে ঠিকঠাক শব্দ করছে। আচ্ছা, পাশে বসা ছোট্ট সারারও কি এমন লাগছে? সাদমান প্রিয়তার ডান হাতটা ওর বুকের পাশে চেপে ধরে চোখ বন্ধ করে সিটে গায়ে দিয়ে রেখেছে। 6 ঘন্টা পর বউয়ের দেখা পেয়েছে, ছুতে পেরেছে। দিন যত যাচ্ছে তার এই মেয়ের প্রতি ভালোবাসা আরো বাড়ছে। প্রিয়তা ফুসফুস করছে। সাদমান এভাবে চোখ বন্ধ করে রাখায় প্রিয়তার অস্থির লাগছে, হয়তো বেশি ক্লান্ত। প্রিয়তা ঘুরে বসে নিজের বাঁ হাতটা সাদমানের মুখের ডান পাশের চোয়ালে রেখে জিজ্ঞেস করে, বেশি খারাপ লাগছে? সাদমান ফট করে চোখ মেলে তাকায়। প্রিয়তা একটু ভয় পেলেও রেগে গেল না। তো আবার। কিন্তু প্রিয়তার ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে সাদমান প্রিয়তার মাথাটা টেনে নিজের বুকের সাথে চেপে ধরে। পাঞ্জাবির 2টা বোতাম খোলা, লোমযুক্ত উন্মুক্ত বুকের বাপাসটায় নিজের ডান হাত দিয়ে ইশারা করে ধীর কণ্ঠে বলে ওঠে, এখানে বড্ড জ্বালা করে যখন তোমাকে চোখের আড়াল করি। প্রিয়তা অবাক হলো। এই লোকটা সত্যি তাকে এত ভালোবাসে? কই, আগে তো কখনো বুঝতে পারেনি। ব্যবহার, কথাবার্তার ধরন দেখেও তো মনে হতো না। সবসময় তো কেমন গম্ভীর কণ্ঠে তার সাথে কথা বলতো। প্রিয়তা কিছু বলতে যাবে তার আগেই গাড়িটা একটা 3 তলা বিল্ডিং এর সামনে থামে। রায়হান সবাইকে নামতে বলে। সবাই নেমে সাইডে দাঁড়ায়, আর সাদমান একটা কালো মাস্ক পাঞ্জাবির পকেট হতে বের করে মুখে পড়ে নেয়। রায়হান গাড়ি আর আয়ান বাইক পার করে এলে তারা সবাই লিফটে করে সোজা 3 তলা ছাদে চলে আসে, একটা বড় রেস্টুরেন্টে। 2 তলা আর 3 তলা মিলিয়ে। সাদমান সবাইকে নিয়ে কর্নারে 2টা টেবিলে গিয়ে বসে। তারপর ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দেয়। ওরা 6 জন, কিন্তু খাবার 8 জনের জন্য অর্ডার করেছে। ওয়েটার চলে যাওয়ার মিনিট 10-এর মধ্যে কবির খানকে আসতে দেখা গেল। সাদমান উঠে হাত এগিয়ে হ্যান্ডশেক করে, অতঃপর রায়হানের পাশে আর সাদমান প্রিয়তার বরাবর বসতে বলে। এভাবে রায়হান আয়ানের সাথেও কুশল বিনিময় করে। তার ঠিক 5 মিনিটের মাথায় মাইশার ফ্রেন্ড তিনিও আসে। মাইশা অবাক হয়েছে, কিন্তু পরেক্ষণেই বুঝতে পারে সাদমান ভাই হয়তো ডেকেছে। আজ তিনি কলেজে আসেনি, নয়তো মাইশাকে সাথে করে নিয়ে আসতো। তাদের আড্ডার মাঝে 3 জন ওয়েটার এসে তাদের 2টা টেবিলে খাবারগুলো সুন্দর করে পরিবেশন করে দিয়ে গেল। অতঃপর সবাই নানান আলাপ করতে করতে খাবার শেষ করে। আয়ান মাইশা একে অপরকে ভালোবাসে। এটা আমাদের ফ্যামিলিতে বললে আমার মনে হয় ভালো হতো। আমার দিক হতে কোনো ঝামেলা হবে না। এমনিতেও বাবা জোর করেছিল, তাই রাজি হয়েছি। সাদনানের কথার পৃষ্ঠে বলে উঠল কবির। সাদনান মুচকি হাসলো, মনে মনে আওড়ালো, রাজি হবে কি করে? তোমার তো আমার কলিজার দিকে নজর। কিন্তু মুখে যথেষ্ট কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে ওঠে, এই ব্যাপার নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু বিয়েতে না করে দিলেই হবে। ওকে। মাইশা ভাবেনি এত সহজ হবে ব্যাপারটা। মাইশা খুশি হলো। আয়নের হাতটা শক্ত করে চেপে আয়ন নিজেও ভীষণ খুশি। এমন বন্ধু কয়েকজন পায়। সাদনান রায়হানের দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই রায়হান মাইশাকে বাদে সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। কবির খান একটু নড়ে চড়ে বসে। সাদনান আগের ন্যায় গম্ভীর মুখ করে বসে। মাইশা সুন্দর করে নমনীয় কণ্ঠে বলে ওঠে, তিন্নি তাহসিনা বাবা মানেই এতিমখানায় বড় হয়েছে। 18 হওয়ার পর নিজে হোস্টেলে থাকে আর টিউশনি করিয়ে নিজের জীবন চালায়। আমার সাথে এসে স্কুল জীবন থেকে ফ্রেন্ড, কখনো কোনো খারাপ দিক নজরে আসেনি, বরং সবসময় আমি ওর ব্যবহার, চিন্তা ভাবনা দেখে মুগ্ধ হই। ভাবি বাবা মানেই তবু কত সুন্দর শিক্ষিত করছে নিজেকে। আর আপনি আমাদের প্রতিষ্ঠানে আসার পর আমি আমার লাইফে ওর সাথে চলার পথে প্রথম কোনো পুরুষের নাম শুনেছি ওর মুখে। আমি অনেকবার এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে বলেছি, কিন্তু ও প্রতিবার সেটা এড়িয়ে যায়। জানেন ও কি বলে? ও সব সময় বলে এতিম আর গরিবদের কখনো কেউ ভালোবাসে না। মাইশার কথা শুনে কবির স্তব্ধ। ওর ভাবনাতীতের বাইরে এসব।
কেউ ওকে এতটা ভালোবাসে ও দৃষ্টির আড়ালে সেটাও বুঝতে পারেনি। তবে একবার যখন জেনে গিয়েছে তখন নিশ্চিত তার ভালোবাসার মূল্য তার চিন্তা ধারা বদলে দেবে। কে বলেছে এতিম গরিবদের কেউ ভালোবাসে না? কবির বাসবে, নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসবে এই এতিম মেয়েটাকে। যদিও এটা এতটা সহজ নয়, তার মনও যে অন্য কাউকে দিয়ে ফেলেছে, তবে চেষ্টা করলে অবশ্যই সফল হওয়া যাবে। কবির চুপচাপ থমথমে মুডে বসে আছে। সাদনান ফোন টিপছে, এর মধ্যে মুখে মাস্ক পরেও নিয়েছে। মাইশা দুজনকে পর্যবেক্ষণ করছে। এর মধ্যে কবির খানের কণ্ঠ শোনা গেল। তোর পছন্দ আছে? আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, তুমি ওকে কিছু বলার প্রয়োজন নেই। কালাম খান রাতে খাবার টেবিলে বসে কবিরকে জিজ্ঞেস করেছিল মেয়ে পছন্দ হয়েছে কিনা, কিন্তু কবির সোজা বলে দিয়েছে পছন্দ হয়নি আর সে এখন বিয়ে করতে চায় না। কালাম খান ছেলের কথায় চেহারার চকচক করে ওঠে। ছেলে যেহেতু বলেছে তার মানে কারণ নিশ্চয়ই আছে, আর তাই তো গদগদ হয়ে জিজ্ঞেস করে নিলেন উপরোক্ত প্রশ্নটা। কবির বাবার প্রশ্নের জবাব দিয়ে কফির মগটা হাতে নিয়ে উপরে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। কালাম খান তৎক্ষণাৎ একটু চিন্তিত হলেন। বন্ধুকে নিজে মুখে বলেছে, এখন কি বলবে ছেলে রাজি নয়? আর তার ছেলের নিজের পছন্দ করা মেয়ে আছে, মা হারা ছেলে, তাও আবার এই একটা মাত্র স্ত্রীর শেষ চিহ্ন। সেই ভালোবাসার অংশকে কি করে কষ্ট দিবে? এসব ভাবতে ভাবতেই তিনি ফোন হাতে নিয়ে বন্ধুকে কল লাগায়। মজিফুর মির্জা রাতের খাবার খেয়ে মাত্র রুমে এসেছে। ঠিক তখনই ওনার ফোন শব্দে বেজে ওঠে। তিনি তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে বিছানা হতে ফোনটা হাতে নিয়ে দেখলো কালাম খানের ফোন। তিনি চট করে ভেবে নিলেন হয়তো বিয়ের ব্যাপারে কথা এগুবে, তাই ফোনটা রিসিভ করতেই কালাম খান মলিন কণ্ঠে ভালো মন্দ জিজ্ঞেস করে। মজিফুর মির্জা একটু চিন্তিত হলেন, বন্ধুর এমন কণ্ঠ শোনালো কেন? তোর কিছু হয়েছে? আসলে কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। আরে এত ভনিতা না করে বলে ফেল, তুই আমি একই রকম। বলেই উচ্চ স্বরে হেসে ফেলেন। সাথে কালাম খান হাসলেন, তবে হাসিতে যেন প্রাণ নেই। তিনি ইতস্তত ছাড়িয়ে অপরাধী কণ্ঠে বলে ওঠে, আসলে কি হয়েছে কি, ও কিছুই বিয়ে করতে এখন রাজি হচ্ছে না। মজিফুর মির্জা কেমন চুপ হয়ে গেল। যা ওপাশতে কালাম খান বারবার জিজ্ঞেস করতে লাগলো, কথা কেন বলছেন না? এদিকে মজিফুর মির্জা ভাবছে এই কথা বাপ ভাইকে কি করে বলবেন, কিন্তু অন্তরের কথা অন্তরে রেখে মুখে বলল, পছন্দ আছে। বললো তো তাই। খুব ভালো। এভাবে বেশ কিছুক্ষণ কথা বলে মজিফুর মির্জা ফোন কাটে। তার ঠিক মিনিটের মাথায় সাদনান ওনার রুমে প্রবেশ করে, কিন্তু কালাম খানের বলার কথাগুলো সাদনানকে বলেন। সাদনান মুখ গম্ভীর করে রাখলেও মনে মনে বেশ খুশি, আর সেই খুশি নিয়ে মনে মনে ভাবে এখন ঠিক সময় কথা পাতিয়ে ফেলা যাবে। তাই তো ফট করে প্রশ্ন করে মজিফুর মির্জাকে, বাবাই আয়ান কেমন? সাদনান সোফায় বসে একটা ম্যাগাজিন উল্টাতে জিজ্ঞেস করে। সাদনানের এমন প্রশ্নে তিনি একটু অদ্ভুত নয়নে তাকালো সাদনানের দিকে। এটার মানে কি? ছেলে হয়ে আরেকজন ছেলেকে তার কেমন লাগবে? তিনি কি মেয়ে নাকি যে অন্যরকম লাগবে? তবে মনের কথা মনে রেখেই মাথা ঝাঁকিয়ে বলল, ভালোই তো, একজন পুরুষ হিসেবে যেমন লাগা দরকার। সাদনান মজিফুর মির্জার কথায় হো হো করে হেসে দিল। দরজা থেকে আরো একজন মহিলার হাসির শব্দ হলো, আর সেটা সুফিয়া বেগম। তিনি চা নিয়ে এসেছে, আর এসেই কথাটা কর্ণপাত হতেই ফিক করে হেসে রুমে প্রবেশ করেন। দুই মা ছেলের হাসির মানে বুঝতে পারে না মজিফুর মির্জা, তাই তিনি চা হাতে বেকুবের মতো তাকিয়ে রইলেন দুজনের দিকে। সুফিয়া বেগম চা দিয়ে চলে গেল আবার। সেদিকে তাকিয়ে কিছু বিড়বিড় করে মজিফুর মির্জা। সাদনানের কানে তা পৌঁছায় না। সাদনান নিজের হাসি কন্ট্রোলে এনে বলে ওঠে, তুমি তো বললে কবির বিয়ে করতে রাজি না, আর এটা এখন মাইশাকে বললে ওর হয়তো খারাপ লাগবে। আর এমনিতেও কয়েকদিন আগে শফিক চাচা তোমার সাথে আয়ান আর মাইশার বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলেন, কিন্তু কবির খানের সাথে বিয়ের কথা শুনে আর এগিয়ে আসেননি। তুমি চাইলে এটা দেখতে পারো। আর আয়ানকে তো চিনো, কেমনও। মজিফুর মির্জা চায়ের কাপে চুমুক বসিয়ে একটু চিন্তিত হলেন, অতঃপর মাথা ঝাঁকিয়ে আবারও বলে ওঠে, এটা ঠিক বলেছিস, আমি তো কখনো ভাবিনি এসব। আচ্ছা বাবা, আর ভাইয়ের সাথে কথা বলে দেখি। একদম।
কথা শেষ করে সাদনান রুমে চলে আসে। রুমে এসে দেখলো তার ছোট জান এখন বইয়ের মাঝে মুখ গুজে বসে আছে। মূলত সাদনান বসিয়ে দিয়ে গিয়েছে, সাথে এতগুলো পড়াও কমপ্লিট করতে বলেছে, আর এসে সবগুলো পড়া নেবে এটাও বলেছে। তাই তো প্রিয়তা তখন থেকে বসে আছে, কিন্তু এত কঠিন কঠিন পড়া কি আর তার মুখস্থ হয়?